একটু একা হয়ে বসুন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার। এমন কিছু কথা যা হয়তো আপনিও কোথাও না কোথাও নিজের মনে পুষে রেখেছেন, সমাজের ভয়ে বলতে পারেননি কখনো। আমার নাম অর্পিতা, আমার বাড়ি নদিয়া জেলায়। আমি যখন এই কথাগুলো আপনাদের বলছি, তখন আমি একটা নীল রঙের শাড়ি পরে আছি, যেটা হালকা হাওয়ায় শরীরের ভাঁজে ভাঁজে লেপ্টে আছে। আমার লম্বা চুলগুলো কাঁধের ওপর দিয়ে আলতো করে পিঠের দিকে হেলান দিয়েছে। আমি জানি এই পোশাকে একটু একা হয়ে বসুন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার। এমন কিছু কথা যা হয়তো আপনিও কোথাও না কোথাও নিজের মনে পুষে রেখেছেন, সমাজের ভয়ে বলতে পারেননি কখনো। আমার নাম অর্পিতা, আমার বাড়ি নদিয়া জেলায়। আমি যখন এই কথাগুলো আপনাদের বলছি, তখন আমি একটা নীল রঙের শাড়ি পরে আছি, যেটা হালকা হাওয়ায় শরীরের ভাঁজে ভাঁজে লেপ্টে আছে। আমার লম্বা চুলগুলো কাঁধের ওপর দিয়ে আলতো করে পিঠের দিকে হেলান দিয়েছে। আমি জানি এই পোশাকে আমাকে বেশ আকর্ষণীয় দেখায়, কিন্তু এর পেছনের গল্পটা আরও গভীর, আরও জটিল। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, হয়তো এই গল্প আপনার জীবনেও কোনো না কোনো নতুন জানালা খুলে দেবে। আমার জীবনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। এরপর বিয়ে হলো, শ্বশুরবাড়ি এলাম। আমার স্বামী অর্ণব, আমার দেওর। আমার স্বামীর নাম অনিমেষ। সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত বেশি। আমরা দুজনে এক ছাদের নিচে থাকলেও যেন দুটো ভিন্ন জগতের বাসিন্দা ছিলাম। শারীরিক ঘনিষ্ঠতা ছিল বটে, কিন্তু সেখানে যেন এক অদ্ভুত শুষ্কতা। আবেগ, ভালোবাসার সেই উষ্ণতা, যার জন্য একটা মেয়ে তার সারা জীবন উৎসর্গ করে, সেটা কোথাও যেন খুঁজে পেতাম না। আমি বুঝতে পারতাম আমি আসলে একাকী। এই একাকিত্ব ধীরে ধীরে আমার মনে একটা গভীর শূন্যতা তৈরি করছিল, যা আমি নিজেই কাউকে বোঝাতে পারছিলাম না। রাতের বেলা অনিমেষ যখন নিজের ঘরে নিজের মতো ঘুমিয়ে পড়ত, আমি তখন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতাম। আমার চোখ বন্ধ, কিন্তু ঘুম আসত না। মনে মনে কত প্রশ্ন ঘুরপাক খেত। এই কি সেই জীবন যা আমি স্বপ্ন দেখেছিলাম? এই কি সেই ভালোবাসা যা নিয়ে এত রোমান্টিক উপন্যাস পড়েছিলাম? অর্ণব অনিমেষের ছোট ভাই, বয়সে আমার চেয়ে প্রায় বছর 4 ছোট হবে। প্রথম দিকে অর্ণবকে আমি শুধু একজন দেওর হিসেবেই দেখতাম। সে ছিল খুব হাসি খুশি, প্রাণবন্ত একটা ছেলে। বাড়ির সবার সঙ্গেই ওর সম্পর্ক ভালো ছিল, আমার সাথেও। কিন্তু ধীরে ধীরে, খুব সূক্ষ্মভাবে আমাদের সম্পর্কটা একটা অন্য মাত্রা নিতে শুরু করল। অনিমেষ যেহেতু কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকত, তাই বাড়িতে আমার আর অর্ণবের সঙ্গেই বেশি সময় কাটত। দুপুরবেলা যখন বাড়ির আর সবাই ঘুমিয়ে পড়ত, আমরা তখন হয়তো রান্নাঘরে বসে চা খেতাম অথবা বারান্দায় বসে গল্প করতাম। অর্ণব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলত, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ পরিকল্পনা, এমনকি তার ছোট ছোট মন খারাপের কথাগুলো আমাকে বলত। আমি মুগ্ধ হয়ে শুনতাম, আর ওর চোখের দিকে তাকালে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতো আমার। ওর চোখ দুটোই এক গভীর নিষ্পাপতা ছিল, কিন্তু তার আড়ালে যেন আরও কিছু লুকিয়েছিল, যা আমি তখনও ঠিকঠাক বুঝতে পারছিলাম না। একদিন দুপুরবেলা খুব বৃষ্টি পড়ছিল। আমার মনটা এমনিতেই কেমন যেন ভেজা ভেজা ছিল। অনিমেষ তখন অফিসের কাজে বাইরে। অর্ণব এলো আমার ঘরে। আমি তখন একটা হালকা সুতির শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। ওর হাতে ছিল 1 কাপ গরম কফি। আমাকে দেখে অর্ণব হাসল, বলল, ভাবি, একা একা কি ভাবছ? কফি খাবে? আমি ফিরে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কফির উষ্ণতার চেয়েও বেশি উষ্ণতা যেন ওর চোখের দৃষ্টিতে ছিল। আমি কফির কাপটা নিতেই ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। এক বিদ্যুৎ প্রবাহ যেন আমার সারা শরীর দিয়ে বয়ে গেল। আমি দ্রুত হাতটা সরিয়ে নিলাম, কিন্তু সেই স্পর্শের রেশ আমার মনে দীর্ঘক্ষণ রয়ে গেল। সেদিনের পর থেকে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। অর্ণব যখন সামনে থাকত, আমি চেষ্টা করতাম ওর থেকে চোখ সরিয়ে রাখতে, কিন্তু পারতাম না। ওর দিকে তাকালেই আমার বুক ধরফর করত, হাতের তালু ঘেমে যেত। মনে হতো যেন ও আমার মনে সব কথা পড়ে ফেলছে। অর্ণবও যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পারছিল। ওর আচরণেও একটা সূক্ষ্ম পরিবর্তন এলো। সে আমার প্রতি আরও বেশি যত্নবান হয়ে উঠল। আমার যখন মন খারাপ থাকত, সে এসে আমার পাশে বসত, আমার কপালে হাত বুলিয়ে বলতো, কি হয়েছে ভাবি, কিছু বলবে আমাকে?
ওর এই স্পর্শ, এই যত্ন আমার একাকী মনটাকে আরও বেশি দুর্বল করে তুলছিল। আমি জানতাম এই অনুভূতিটা অন্যায়, এটা সমাজের চোখে পাপ। আমি একজন বিবাহিতা নারী, আর অর্ণব আমার দেওর। কিন্তু মনকে কি যুক্তি দিয়ে বোঝানো যায়? আবেগ তো বাঁধ মানে না। আমি প্রতিজ্ঞা করতাম আর অর্ণবের কাছাকাছি যাব না, ওর সাথে কথা বলবো না। কিন্তু যখনই সে আমার সামনে এসে দাঁড়াতো, আমার সব প্রতিজ্ঞা যেন হাওয়ায় মিলিয়ে যেত। ওর মোহনীয় হাসি, ওর মায়াবী চোখ আর ওর যত্নশীল ব্যবহার আমাকে এক অদৃশ্য আকর্ষণে টেনে নিয়ে যেত। একদিন রাতে আমার শরীরটা খারাপ ছিল। অনিমেষ তখনও বাড়ি ফেরেনি। গভীর রাতে আমার খুব জ্বর এলো। অর্ণব আমার জন্য সারা রাত জেগেছিল, মাথায় জলপটি দিয়েছে, ওষুধ খাইয়েছে। ভোরের দিকে যখন একটু ঘুমিয়েছিলাম, চোখ খুলে দেখি অর্ণব আমার পাশে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে গভীর উদ্বেগ, আর তার সাথে মিশে আছে এক অন্য রকম আবেগ। আমাদের চোখাচোখি হতেই আমার বুকে আবার সেই চেনা অস্থিরতা শুরু হলো। আমি উঠে বসলাম। অর্ণব আমার কপালে হাত রাখল, বলল, এখন কেমন লাগছে ভাবি? ওর কণ্ঠস্বরে এমন এক কোমলতা ছিল যা আমি অনিমেষের কাছ থেকে কখনো পাইনি। ওর হাত যখন আমার কপাল ছুঁয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে চলে গেছি। আমি নিজের অজান্তেই ওর হাতটা ধরে ফেললাম। সেই মুহূর্তে আমাদের মাঝে আর কোনো দেওর ভাবির সম্পর্ক ছিল না, ছিল শুধু দুটো দুর্বল মনের নিবিড় কাছাকাছি আসার আকাঙ্ক্ষা। অর্ণব আমার চোখে চোখ রেখেছিল, আর সেই গভীর দৃষ্টিতে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছিলাম। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল। ওর কণ্ঠস্বরে এমন এক কোমলতা ছিল যা আমি অনিমেষের কাছ থেকে কখনো পাইনি। ওর হাত যখন আমার কপাল ছুঁয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে চলে গেছি। আমি নিজের অজান্তেই ওর হাতটা ধরে ফেললাম। সেই মুহূর্তে আমাদের মাঝে আর কোনো দেওর ভাবির সম্পর্ক ছিল না, ছিল শুধু দুটো দুর্বল মনের নিবিড় কাছাকাছি আসার আকাঙ্ক্ষা। অর্ণব আমার চোখে চোখ রেখেছিল, আর সেই গভীর দৃষ্টিতে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছিলাম। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল, আর আমি ওর শরীরের উষ্ণতা অনুভব করছিলাম। সেই মুহূর্তে আমি জানতাম আমরা দুজনেই সেই সীমারেখা পেরিয়ে গেছি, যেই সীমারেখা সমাজ আমাদের জন্য টেনে দিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আরও জটিল। আমরা একে অপরের সাথে এমন সব কথা বলতে শুরু করলাম যা অন্য কারোর সাথে বলা যেত না। আমার অপ্রাপ্তি, আমার গোপন দুঃখ, আমার হতাশা সব আমি ওর সাথে ভাগ করে নিতাম। আর অর্ণবও তার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো আমার কাছে খুলে বলতো। সে বলতো সে নাকি আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসত, কিন্তু বলতে পারিনি ভয়ে। আমার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভেবেছিল সব শেষ হয়ে গেল, কিন্তু আমাকে বাড়িতে দেখে নাকি তার পুরনো ভালোবাসা আবার নতুন করে জেগে উঠেছে। আমি শুনে স্তম্ভিত হয়ে যেতাম। আমি তো ওকে শুধু দেওর হিসেবেই জানতাম, কিন্তু এই নতুন আবিষ্কার আমাকে এক অদ্ভুত দোলাচলে ফেলে দিত। একদিকে আমার বিবাহিত জীবন, আমার কর্তব্য, সমাজের ভয়, আর অন্যদিকে অর্ণবের প্রতি আমার তীব্র আকর্ষণ, তার ভালোবাসা, যা আমার একাকী মনকে এক নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছিল। অর্ণব আমার প্রতি এমন এক যত্ন আর ভালোবাসা দেখাতো যা আমি আমার স্বামীর কাছে কখনো পাইনি। আমার ছোট ছোট পছন্দের জিনিসগুলো সে মনে রাখত। আমার মন খারাপ হলে সে আমাকে হাসানোর জন্য নানা রকম চেষ্টা করত। আমার চুল এলোমেলো হয়ে গেলে সে নিজ হাতে আমার চুল ঠিক করে দিত। তার হাতের স্পর্শ আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাত। আমি জানতাম এটা ভুল, কিন্তু নিজেকে আটকাতে পারতাম না। আমার মনের ভেতরটা যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ বলতো, থামো, এটা পাপ, এর পরিণতি ভয়ঙ্কর হবে। আরেক ভাগ বলতো, এটাই তো সেই ভালোবাসা যা তুমি সারা জীবন চেয়ে এসেছ, কেন নিজেকে বঞ্চিত করবে? একদিন রাতে অনিমেষ বাড়ি ছিল না। অর্ণব আমার ঘরে এলো। আমি তখনও ঘুমাইনি। সে এসে আমার পাশে বসল, আমার হাত ধরল। ওর চোখে ছিল গভীর আকুতি। বলল, ভাবি, আমি আর পারছি না, তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না। ওর কথাগুলো আমার বুকের ভেতর এক তীব্র আলোড়ন সৃষ্টি করল। আমি ওর চোখের দিকে তাকালাম, আর দেখলাম ওর চোখ দুটো জলে ছলছল করছে। আমার নিজের চোখেও জল চলে এসেছিল। আমি জানতাম এই মুহূর্তে আমি যদি ওকে ফিরিয়ে দিই, তাহলে আমাদের সম্পর্কটা চিরদিনের জন্য ভেঙে যাবে। আর যদি মেনে নিই, তাহলে সমাজের চোখে আমরা অপরাধী হয়ে যাব।
এই সিদ্ধান্তের ভার আমার জন্য অসহ্য ছিল। আমার সারা শরীর কাঁপছিল। অর্ণব আমার আরও কাছাকাছি এলো, আমার মুখটা দুহাতে ধরে ওর দিকে তুলল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল যেন আমি এক অতল গভীর খাদে তলিয়ে যাচ্ছি, আর আমার কোনো বাঁধন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। অর্ণব আমার হাতটা ধরে নিজের বুকে রাখল। ওর হৃৎস্পন্দন আমি স্পষ্ট অনুভব করছিলাম। বলল, আমি জানি ভাবি, এটা ভুল, কিন্তু আমার মন যে মানে না। তোমার কাছাকাছি এলে আমার মনে হয় আমি যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। ওর কথাগুলো আমার কানের ভেতর দিয়ে আমার হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। আমার সারা জীবনের জমে থাকা দুঃখ, হতাশা, একাকিত্ব সব যেন সেই মুহূর্তে জল হয়ে বেরিয়ে আসছিল। অর্ণব আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ওর আলিঙ্গনে আমি যেন এক অদ্ভুত আশ্রয় খুঁজে পেয়েছিলাম। সেই মুহূর্তে আর কোনো কথা বলার প্রয়োজন ছিল না। আমাদের নীরবতা হাজারো অব্যক্ত কথার চেয়েও বেশি কিছু বলছিল। আমার জীবনটা এখন এক জটিল ধাঁধার মতো হয়ে গেছে। অর্ণবের প্রতি আমার যে অনুভূতি, সেটাকে আমি অস্বীকার করতে পারি না। যখন সে আমার সামনে থাকে, আমার সমস্ত সত্তা যেন ওর দিকেই ধাবিত হয়। ওর হাসি, ওর কথা, ওর চোখের ইশারা সবই আমাকে এক গভীর আকর্ষণ দিয়ে বাঁধে। যখন সে থাকে না, আমার মন কেমন যেন খা খা করে। আমি ওর জন্য অপেক্ষা করি, ওর ফিরে আসার পথ চেয়ে থাকি। কিন্তু আমি জানি এই সম্পর্কটা সমাজের চোখে অপরাধ। আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী কেউ যদি জানতে পারে, তাহলে কি হবে? আমার সম্মান, আমার সংসার, আমার জীবন সব কিছু মুহূর্তেই শেষ হয়ে যাবে। অনিমেষের সাথে আমার সম্পর্কটা আরও বেশি কৃত্রিম হয়ে গেছে। সে আমার এই ভেতরের সংগ্রামটা হয়তো বুঝতে পারে না, অথবা বুঝতে চায় না। সে যখন আমার কাছাকাছি আসে, আমার মনে হয় আমি যেন এক অচেনা মানুষকে স্পর্শ করছি। তার স্পর্শে সেই আবেগ নেই, সেই টান নেই, যা অর্ণবের সামান্যতম স্পর্শেও অনুভব করি। আমি নিজেকে অপরাধী মনে করি। আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছি। এই ভাবনাটা আমাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু অর্ণবের ভালোবাসা, তার যত্ন আমার এই শূন্য জীবনে এমন এক উষ্ণতা এনে দিয়েছে, যা ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। একদিন অর্ণব আমাকে বলল, ভাবি, চলো আমরা সব ছেড়ে অনেক দূরে চলে যাই। এমন কোনো জায়গায় যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে সমাজ আমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। ওর কথা শুনে আমার মনটা এক মুহূর্তের জন্য যেন আনন্দে ভরে উঠেছিল। কিন্তু পরক্ষণেই বাস্তবতার কঠিন চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার পরিবার, আমার পরিচিত জগৎ, আমার সমাজের প্রতি কর্তব্য সবকিছু আমাকে আটকে রাখল। আমি ওকে বুঝিয়ে বললাম, অর্ণব, এটা সম্ভব না। আমাদের ভালোবাসাটা হয়তো সত্যি, কিন্তু এই সমাজে এর কোনো স্থান নেই। আমরা যদি এমন কিছু করি, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে। অর্ণব সেদিন খুব কষ্ট পেয়েছিল। ওর চোখে জল দেখে আমার নিজের বুক ভেঙে গিয়েছিল। কিন্তু আমি জানতাম এটাই একমাত্র পথ। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও বেশি চাপা হয়ে গেল। আমরা আগের মতো কাছাকাছি আসতাম না, আগের মতো কথা বলতাম না। কিন্তু আমাদের চোখের চাহনি, আমাদের নীরবতা সবকিছুতেই যেন এক গভীর ভালোবাসার রেশ লেগেছিল। আমি ওর দিকে তাকালে ও যেন আমার মনের সব কথা পড়ে নিত, আর আমি ওর চোখের গভীরে নিজের প্রতি ওর ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেতাম। এই নীরব ভালোবাসাটা আমার জীবনের এক স্থায়ী অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, কোনো প্রাপ্তি নেই, শুধু আছে সীমাহীন যন্ত্রণা আর এক গোপন আকাঙ্ক্ষা, যা প্রতিনিয়ত আমাকে দগ্ধ করে। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, কিন্তু পৃথিবীতে এমন কত সম্পর্ক আছে যা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মনের গভীরে যার শেকড় অনেক গভীরে প্রতীত। এই সম্পর্কগুলো শুধু আবেগ আর টানাপোড়ানের এক নিরন্তর প্রবাহ। আমি এখনও জানি না আমার জীবনের এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে। হয়তো একদিন এই ভালোবাসার বাঁধন ছিঁড়ে যাবে, হয়তোবা সারা জীবন এই গোপন অনুভূতি নিয়েই আমাকে বাঁচতে হবে। কিন্তু একটা কথা আমি খুব ভালো করে বুঝেছি, ভালোবাসার উপর কারোর নিয়ন্ত্রণ থাকে না। কখন কার সাথে কিভাবে ভালোবাসা হয়ে যায় তা কেউ বলতে পারে না। কিন্তু সমাজের নিয়ম মেনে চলার দায়িত্ব আমাদের।
আবেগ যেখানে সীমালঙ্ঘন করে সেখানে মনের ওপর যুক্তির লাগাম টানতে হয়, তা না হলে জীবনের সব সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আমি চেষ্টা করছি এই ভারসাম্যটা ধরে রাখতে, যদিও এটা ভীষণ কঠিন। আমি চাই না আমার কোনো ভুলের জন্য আমার পরিবার বা অর্ণবের জীবনে কোনো কষ্ট আসুক। এই গোপন সম্পর্ক থেকে আমি শিখেছি জীবন সবসময় সরল পথে চলে না, আর আবেগের গভীরতা কখনো কখনো এমন এক জটিল জাল বনে যা থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, কিসের মূল্য আমরা বেশি দেব, মনের অনিয়ন্ত্রিত আবেগ নাকি সমাজের নিয়ম আর ভালোবাসার পবিত্রতা। আমার মনে হয় আমি হয়তো অনেক দেরিতে হলেও সঠিক পথেই হাঁটতে শুরু করেছি, যেখানে আমার ভেতরের মানুষটা মুক্তি না পেলেও অন্তত আমার বাইরের জগৎটা রক্ষা পাবে।